বসে আছে, তার ভাইকে গুম করে তার মা এখন পর্যন্ত কান্না করে বেটাচ্ছে। মহিলাটা একটা উত্তর দিল না কথা। এই যদি আমাদের চরিত্র হয় তাহলে আমরা কোথা থেকে কোথায় যাব? এই ফাউন্ডেশনটা দেওয়ার জন্য আমরা এত চেষ্টা করছি বহুদিন ধরে, এবং এটা বলা শুরু করেছি আমরা কবে থেকে, বলতে 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 আমার মাথার চুল সব সাদা হয়ে গেছে, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। তোমরা যদি সাংবিধানিক শাসন চাও, সাংবিধানিক শাসন চাইতে হলে তোমাদের জুডিশিয়ারিকে স্বাধীন রাখতে হবে, এবং এই কারণের জন্যই জুডিশিয়ারিকে স্বাধীন রাখতে হবে আর একটা কারণে। এবং জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স হলো যে কোনো সাংবিধানিক সরকারের ভিত্তিমূল, যেটাকে বলে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা নড়বড়ে হলে সেখানে আপনার গণতন্ত্র বা সাংবিধানিক শাসন সম্ভব নয়। কারণ সাংবিধানিক এবং গণতান্ত্রিক শাসন মানেই হলো আপনার যে রিপাবলিক, আমরা তো বাংলাদেশ ইজ নট এ রিপাবলিক, কিন্তু রিপাবলিকের যারা নাগরিক তাদের ফান্ডামেন্টাল রাইটস, রুল অফ ল, অনেক কিছু আপনার দরকার হবে, সেগুলি আপনার সম্ভব হবে না। সবচেয়ে বড় কথা হলো যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির দরকার হয় এই কারণে যে এটা কিন্তু সংবিধানের গার্জিয়ান, সংবিধানের মুরব্বী মানে যে কোনো দেশের একটা সাংবিধানিকভাবে দেশটা পরিচালিত হচ্ছে কিনা, আইন প্রণয়ন সেভাবে হচ্ছে কিনা, সেটা জুডিশিয়ারি দেখে। এবং জুডিশিয়ারি সেটাকে আপনার সেরকম কোনো লাইন পাস করলে যেটা নিপীড়নমূলক, মানে সংবিধানকে ভায়োলেট করছে, অথবা এমন কোনো আইন যেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলিকে তারা বাতিল করে দেয়। এটা হলো জুডিশিয়ারির একটা বিরাট ভূমিকা যদি আমরা সাংবিধানিক সরকার চাই। যে কারণে পৃথিবীতে যে কোনো দেশে যেখানে সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি অথবা জুডিশিয়ারির স্বাধীনতা করার জন্য তারা অত্যন্ত যত্ন সহকারে এবং মেটিকুলাসলি তারা পদক্ষেপ নিয়েছে। যেরকম আপনার নেপাল একটা, এবং এইটার ফাউন্ডেশন কিন্তু আপনার কনস্টিটিউশনেই দেওয়া থাকে। নেপাল নতুন একটা আপনার সংবিধানের 2015 সাল থেকে শুরু করেছে, সেখানে তারা কিন্তু সংবিধানে লিখে দিয়েছেন যে জাজদের অ্যাপয়েন্টমেন্ট কী করে হবে, রিমুভাল কী করে হবে, তাদের স্যালারি এবং তাদের অন্য প্রোটেকশন কিভাবে আসবে, এবং তাদের আন্ডারে যে সমস্ত কোর্ট থাকবে মানে লোয়ার কোর্ট, সেগুলির জুরিসডিকশন স্বাধীন থাকবে। যেটাকে আমরা বলি সাংবিধানিক ফাউন্ডেশন দিতে হয়। এই ফাউন্ডেশনটা দেওয়ার জন্যে আমরা এত চেষ্টা করছি বহুদিন ধরে, এবং এটা বলা শুরু করেছি আমরা কবে থেকে, বলতে 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 আমার মাথার চুল সব সাদা হয়ে গেছে, কিন্তু কেউ কোনো কথা শুনছে না, বুঝছেন? এটাই হলো বড় দুঃখের বিষয়। এখন তো এই সমস্ত সভায় আসতে আমার কাছে খুবই ক্লান্ত লাগে। আমি মনে করি এই কথাগুলি কতবার বলা হয়েছে, তো আমাদের দেশে কেন এরকম হয় এইটা একটু খুঁজে বার করা দরকার। আর একটা বড় জিনিস যেটা এক্সিকিউটিভ করে, মানে জুডিশিয়ারি স্বাধীনভাবে করে, তারা কনসেন্ট্রেশন অফ পাওয়ার ইন দি হ্যান্ড অফ দি এক্সিকিউটিভ দেয় না। এই যে একজন কেন বললেন না, যে আপনিই তো বললেন যে সালাউদ্দিন সাহেব বলেছে, আরে সরকার তো চালাও না, এই সরকার চালাতে হলে সরকারকে শক্তিশালী কথা করতে হয়। তো উনি এত বড় সাংবিধানিক বিশেষজ্ঞ, উনি কি জানেন না যে ডেমোক্রেসি মানে হলো লিমিটেড গভর্নমেন্ট? গভর্নমেন্টের পাওয়ার থাকবে, কিন্তু সেই পাওয়ারটাকে লিমিট করে রাখতে হবে। কারণ গভর্নমেন্ট ক্যান বিকাম, যেটা শেখ হাসিনা হয়েছিল এবং বিএনপি সেই পথে যাত্রা করেছে, যে আপনি রিপ্রেশন, স্টেট টেরর, এসবের দ্বারা আপনি শাসন করবেন। সেটা তো কোনো গণতান্ত্রিক শাসন নয়, এবং সেই জাতীয় সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা আমরা কোনো দিনই চাই নাই। কিন্তু প্রথম থেকে আমরা হোঁচট খেয়েছি। আমাদের জুডিশিয়ারিকে স্বাধীন করার জন্য প্রথম আপনার 72 কনস্টিটিউশনে যে ফাউন্ডেশন ছিল সেটা কিন্তু স্বাধীনতা দেওয়ার কথা ছিল, কিন্তু 4th অ্যামেন্ডমেন্টে ওটা সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়। তারপর থেকে হোঁচট খেয়ে চলছে। জুডিশিয়ারিকে কন্ট্রোল করে, আবার জুডিশিয়ারি আবার অ্যাসার্ট করে নিজেকে তার স্বাধীনতার জন্য। এই টেনশনটা কিন্তু ডেমোক্রেসিতে থাকে। কে জিতবে, কে ঠিকভাবে চলবে? ইন্ডিয়া এটা একটা প্রকৃষ্ট এক্সাম্পল। ইন্ডিয়াতে কিন্তু আপনার সাউথ এশিয়াতে যতগুলি দেশ আছে সেই দেশগুলির মধ্যে ইন্ডিয়াতেই সবচেয়ে আপনার একটা স্টেবল, মোর অর লেস একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আছে।
এবং এখানের কারণটা ঘটেছে যে ইন্ডিয়াতে আপনার ফাউন্ডেশনটা সংবিধানে দেওয়া হয়েছে এবং সেখানে জাজদের প্রোটেকশনগুলিকে আপনার সংবিধান যে বলেছে যে জনগণের টাকা দিয়ে সচিবালয়ের বেতন দেবে না, সে সংবিধানের কিছুই জানে না।